ভারতে হাসিনার সময় শেষ, কবে বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে? সেই সময়টা চলেই এলো। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কপালে কি আছে? বাংলাদেশে পা রাখলেই চরম শাস্তি। আইন মেনে ছক সাজাচ্ছে নাকি নয়াদিল্লি? এ যাত্রায় আদৌ কি ভারত হাসিনাকে বাঁচাতে পারবে? বাংলায় কথা বললেই সে বাংলাদেশি, কাগজ দেখাতে হবে। 11খানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে, দেখাতে পারবেন? এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে পারবেন? তাহলে বিপদে কারা পড়বে? বিপুল অংশের উদ্বাস্তু মানুষ আসামের মতো বিপদে পড়বে। এই চোর মোদী সরকার, এদের গদি ছাড়তে হবে। রাহুল গান্ধী পারবে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে, আর কারোর হিম্মত নেই, ক্ষমতা নেই। দর্শক, রাজনীতিতে আরেক দিক থেকে তোলপাড় শুরু হয়ে গেছে। আসলে ডাকসু নির্বাচন আমাদের পুরো রাজনীতিকে নাড়াচাড়া দিয়ে তছনছ করে দিয়েছে, হিসাব নিকাশ পাল্টে গেছে। যেই বিএনপি যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, নির্বাচন বয়কট করার কথা বলছে, তাদেরকে কত হুমকি ধামকি ষড়যন্ত্রের কথা বলছে, তাই না? যেমন সালাউদ্দিন আহমেদ 26 আগস্টের পত্রিকায় এসেছে তার বক্তব্য, যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে। এখন বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন বয়কট করছে এবং বয়কটের হুমকি দিচ্ছে। যেমন আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন জাকসুতে তারা বয়কট করেছে। মজা না? দর্শক, অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একটি নাম মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। তো সেই গিয়াসউদ্দিন তাহেরিকে হন্য হয়ে খুঁজছে পুলিশ, কিন্তু পাচ্ছে না, এবং এই তাহেরি গ্রেপ্তার এড়ানোর ভয়ে তিনি নিজেও পালিয়ে রয়েছেন। জেনজি কিচ্ছুই মানে না ভাই, এদের মৃত্যুর ভয় নাই তো, এরা জিন্দা লাশ তো ভাই, জিন্দা লাশ। হ্যাঁ, জিন্দা লাশ কে জানি বলছিল? হ্যাঁ, শেখ হাসিনা। কাকে বলছিল মনে আছে? জাতীয় পার্টিকে। এরা তো জিন্দা লাশ। না, জিন্দা লাশ পাওয়া যাবে না, ওরা শহীদ। হ্যাঁ, ওরা জিন্দা শহীদ ভাই, জিন্দা শহীদ। সত্যিকারের কথা দেখেন, আমাদের জুলাই গণ অভ্যুত্থান কিভাবে সারা দুনিয়াতে ছড়ায় যাইতেছে। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছিল না, মনে নাই আপনাদের? যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের মডেল সারা পৃথিবীতে ছড়ায় যাবে, এই জওয়ানদেরকে সারা পৃথিবীর মানুষ সম্মান করবে, তাদেরকে মডেল হিসাবে নিবে, এরকম একটা কথা বলছিল ওনার বক্তৃতায়। মনে আছে আপনাদের? দেখেন, তাই হইতে যাচ্ছে। চারিদিকে তাকাইলে সেটাই বোঝা যায়, কিন্তু ঘরের ভিতরের লোকজন আমরা বুঝতে পারতেছি। আসসালামু প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। ডক্টর মোহাম্মদ ইউনূস ভাগের বাচ্চার মতন কাজ করলো। আমি এই কথাটি কেন বলছি আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি দেখে বুঝিয়ে গেছেন। জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার চাচ্ছে। অপর থেকে নরেন্দ্র মোদীর অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ হতে চলেছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর। আশা রাখবো সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ইতিমধ্যে যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। ছাত্রলীগের ভোটে ছাত্র শিবির জয় হয়ে গেল। ছাত্রলীগ এসব ভোট দিয়া তাদেরকে জয় আইনা দিছে, এই অভিযোগ। আর এই অভিযোগের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে বয়কট না করে থাকে বলেন? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো ভাই আবাসিক হলগুলোর নাম দেখলে মনে হয় পুরাটাই ঘাঁটি। হ্যাঁ, ছাত্রলীগের ঘাঁটি। শেখ হাসিনা আবাসিক হল, বঙ্গমাতা ফয়জুন্নেসা আবাসিক হল, এরকম অনেক হল ভাই। ওই আওয়ামী লীগের আমলে যে নামগুলা ছিল সেগুলা। তার মানে কি, আব্বাস সাহেব যে কথা বলছে, এখানেও এই ছাত্র শিবির জিতে যাবে, ছাত্রলীগ তাদেরকে ভোট দিয়ে দিবে, যার জন্য বয়কট করছে। সোজা হিসাব, তাই না? আগেই চলে গেছে, হারার আগেই হাইরা গেল। কিন্তু নির্বাচন কি থামে গেল? না, নির্বাচন থামে নাই। বরঞ্চ কি ঘটনা ঘটছে জানেন? যখনই তারা বয়কট করছে তখনই দেখা গেছে লাইন আরো লম্বা হইতেছে। মানে অনেকে ভোট দিতে যে আসে নাই, তারাও আসতে শুরু করছে। আর ওই ইউনিভার্সিটির একটা মজা কি জানেন? ওখানে প্রায় 100% ছাত্ররা ওইখানেই থাকে, ওইখানেই আবাসিক এলাকা, ওইখানে থাইকাই লেখাপড়া করে। এর মধ্যে প্রথম ভেজালটা লাগছে কোথায় জানেন? এই বঙ্গমাতা আবাসিক হলে। এখানে পুরুষ ঢুকাই নিষেধ, যাওয়াই নিষেধ। এর মধ্যে ছাত্র দলের এক নেতা ঢুকে গেছে, বলে যে এখানে জাল ভোট হচ্ছে, এটা বলে ঢুকে গেছে। এখন ওইখান থেকে প্রতিবাদ করলো যে ভাই এখানে তো সব দলের প্রতিনিধি আছে, কেউ তো এই প্রতিবাদটা করলো না, কেউ অভিযোগটা করলো না যেখানে জাল ভোট হইতেছে। আপনি এইভাবে দল বল নিয়ে ঢুকে গেলেন, তারপরে যা হবার তাই হয়েছে, তাকে অপমান করে বাইর করে দিছে। তার কিছুক্ষণ পরই তারা বয়কট করে চলে গেল। এতে কি নির্বাচন থেমে গেল? না, নির্বাচন থামে নাই। অত একটু রাত হবে। যেভাবে ডাকসু নির্বাচনে সারা রাত পার করে দিয়েছিল, সারা রাত পার হয়েছিল কেন জানেন? একটু ভাগাভাগি করতে চাইছে। হ্যাঁ, যে 2-4টা সিট ছাইড়া দিতে হবে, কারণ ওই যে ঢাকা ইউনিভার্সিটির চারিদিকে নাকি ছাত্র দল আর ছাত্র শিবির, জামাত ইসলাম মুখামুখি, এখানে অনেক রকম অঘটন ঘটা যেতে পারে। পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই ঘাবড়ে গেছে যে ভাই একটু ভাগাভাগি করে নেওয়া যায় কিনা, এরকম গুজবও শোনা গেছে। আর এটা গুজবও না হইতে পারে, এরকম হইতে পারে ভাই। বিভিন্ন এজেন্সি তো প্রভাব বিস্তার করতে চায় আমাদের দেশে, ওই নিয়মটাই তো চলতেছে। কারণ এই সরকার চলতেছে কার সেটআপে? পুরোনো আমাদের সেটআপে, শেখ হাসিনার সেটআপই তো চলতেছে ভাই, তাই না? ওই একই সেটআপ রেখা চলা খুবই কঠিন, কিন্তু উপায়ও নাই, ওই সেটআপই চলতে হবে। দেখেন, বিএনপির বড় নেতা এই যে সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু আবার স্বাগতম জানাইছে ডাকসুর নির্বাচনে, কিন্তু অন্য নেতারা
স্বাগতম তো দূরের কথা, বরঞ্চ এটা জালিয়াতির নির্বাচন হয়েছে, এটা মেনে নেওয়া হবে না। এবং অনেকেই তো ভাই বলতেছে যে এই বিশ্ববিদ্যালয় আর লেখাপড়া করা যাবে না, কারণ এটা চলে গেছে মাদ্রাসার আন্ডারে, মাদ্রাসা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কি করবেন বলেন, কোনো উপায় নাই। মানুষের চাওয়া, এই যে ঢাকা ইউনিভার্সিটি বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন, বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে তারা লেখাপড়া করে। এই যে দেশের 64টা জেলা আছে, এই 64টা জেলার মধ্যে যে গ্রামগুলো আছে, এই গ্রামের ছেলেরাই তো আসে, এই গ্রামের মেয়েরাই আসে এখানে লেখাপড়া করতে। আর এই গ্রামে আর এই যে জেলাগুলাতে কি কি ঘটনা ঘটতেছে গত 1 বছর যাবত, এগুলা তো তাদের মা বাবা চাচা ভাই বোন টেলিফোন কইরা ছাত্রদেরকে জানাইতেছে, বাবা সাবধান, দেশে আসিস না, এখানে কিন্তু এই ঘটতেছে। এখানে একটা মামলার মধ্যে 200 জনকে আসামি কইরা মামলার ব্যবসা করতেছে। হ্যাঁ, এই বাণিজ্য চলতেছে, তারাই বাণিজ্য করতেছে, তাদেরকে তো আর লুকানোর কিছু নাই, কারণ তাদেরকে অনেককেই বহিষ্কার করা হয়েছে, কিন্তু বহিষ্কার কইরাও শেষ করতে পারে নাই, এখনো চলমান। এই যে চলমান ব্যাপারটা দেখতেছে সারা দেশের, এইটা আইসা প্রভাব পড়ছে ডাকসুর নির্বাচনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেম প্রভাব পড়বে ভাই। এবং এইভাবেই যদি চলতে থাকে ওনারা এই প্রভাবটা জায়গা করবে জাতীয় নির্বাচনে, করবে না ভাই? অবশ্যই করবে। কারণ দেখেন, শুধু আমাদের দেশে না, চারিদিকে তাকান, নেপালের দিকে তাকান, নেপালের দৃশ্যগুলো দেখতে ঠিক হুবাহুব আমাদের দেশের দৃশ্য ভাই। হ্যাঁ, ওই যে দেখবেন যে অন্তর্বাস টাস নিয়ে যেভাবে পিক দিতেছে, সেম পিক আপনারা এখানে দেখছেন না? ওইখানে যেভাবে রুট কইরা যাইতেছিল হাসতে হাসতে নাচতে নাচতে, এখানেও সেম, কিন্তু নেপালও সেম। আবার শুরু হয়ে গেছে ভারতে। ভারতে তো চরম আকার ধারণ করতেছে, জানেন, চরম আকার ধারণ করতেছে। এর মধ্যে জানেন, একজন সোশ্যাল মিডিয়া এসে মারাত্মক একটা অভিযোগ করছে। ওই বেচারা একটা ঘর ভাড়া নিতে গেছিল, তাকে ঘর ভাড়া দেওয়া হয় নাই। কেন? সে ব্যাচেলার, সে বিবাহিত না। এখন তার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় যে আমাকে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় না, যেহেতু আমার বউ নাই। কিন্তু যার বউ নাই তার হাতে কেমনে দেশ তুলে দিলেন? হ্যাঁ, মোদিজির তো বউ নাই, তাকে কেন দেশ তুলে দিলেন? তার হাতে কিভাবে দেশ দিলেন? আমাকে একটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় না, এই অভিযোগ করতেছে সোশ্যাল মিডিয়ায়। এবং আরো ভয়াবহ অভিযোগ আসতেছে। হ্যাঁ, দেখেন, সিনেমার এক নায়িকাকে নিয়ে বোম্বের, উনি অনেক সুযোগ সুবিধা নিছে এই বিজেপি থেকে, টাকা পয়সা নিয়ে ছবি টবি বানাইছে হিন্দুস্তানের উপরে। উনার সাথে কেলেঙ্কারি, হ্যাঁ যৌন কেলেঙ্কারিও আসবে, অনেক রকম ঘটনা ঘটবে, ঘটতেই হবে। কারণ জেএনজি, এই জেনারেশন ভাই ভয়াবহ, এদেরকে থামাইতে পারবেন না ভাই, এদের মুখে কিছুই আটকায় না। দেখেন না, আজকে হাসনাত আব্দুল্লাহ বলতেছে, কোথায় বলতেছে জানেন? আবার ওই মিটিং আরম্ভ হয়েছে এই দেশের আইন কানুন নিয়ে, আমাদের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, নির্বাচন কিভাবে হবে সেই ব্যাপারটা নিয়ে আবার বৈঠক আরম্ভ হয়েছে। এই বৈঠকের শেষ নাই। ওই বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমাদের দেশের রাজনীতিতে এই দেশের বিভিন্ন এজেন্সি প্রভাব বিস্তার করতে চায়, এরকম অভিযোগ করছে। দেখছেন, জেএনজি কিচ্ছুই মানে না ভাই, এদের মৃত্যুর ভয় নাই তো, এরা জিন্দা লাশ তো ভাই, জিন্দা লাশ। হ্যাঁ, জিন্দা লাশ কে জানি বলছিল? হ্যাঁ, শেখ হাসিনা। কাকে বলছিল মনে আছে? জাতীয় পার্টিকে। এরা তো জিন্দা লাশ। না, জিন্দা লাশ পাওয়া যাবে না, ওরা শহীদ। হ্যাঁ, ওরা জিন্দা শহীদ ভাই, জিন্দা শহীদ। সত্যিকারের কথা। দেখেন আমাদের জুলাই গণ অভ্যুত্থান কিভাবে সারা দুনিয়াতে ছড়ায় যাইতেছে। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছিল না, মনে নাই আপনাদের? যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের মডেল সারা পৃথিবীতে ছড়ায় যাবে, এই জওয়ানদেরকে সারা পৃথিবীর মানুষ সম্মান করবে, তাদেরকে মডেল হিসাবে নিবে, এরকম একটা কথা বলছিল উনার বক্তৃতায়। মনে আছে আপনাদের? দেখেন, তাই হইতে যাচ্ছে। চারিদিকে তাকাইলে সেটাই বোঝা যায়, কিন্তু ঘরের ভিতরের লোকজন আমরা বুঝতে পারতেছি না। আর দেশের ভিতরে থাকা আমরা নিজেরা নিজেদেরকে বুঝতে পারতেছি না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভাই, অনেক বড় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের কারণ যে আমরা একটা ব্যাপারই জানি, যে নির্বাচিত সরকার না আসলে এই দেশের পরিস্থিতি ঠিক হবে না। এই যে অস্থিরতা বাড়ায় যাচ্ছে, কেন বাড়াচ্ছে? তাড়াতাড়ি যেন একটা নির্বাচিত সরকার আসে, তারা আইসা সোনার বাংলাদেশ গড়বে, এইটাই তো বয়ান, আর তো কিছু না। কিন্তু নির্বাচন যে করবেন আর নির্বাচন যে দিবে, কে নির্বাচন দিবে? কার অধীনে নির্বাচন করবেন? এই সরকার নির্বাচন দিবে কোন আইনে, কোন বৈধতা, কোন ক্ষমতা, এর কি ক্ষমতা একটুখানি বুঝায় বলতে পারবেন? 5 তারিখ থেকে 8 তারিখ এই 4 দিন কে ছিল সরকার? ইউনূস স্যার আসার আগে এই 4 দিনে দেশ কে চালাইছে? অনেকে বলে সেনাপ্রধান ওয়াকার সাহেব দায়িত্ব নিছিল, উনি বক্তৃতার মধ্যে বলছিল কোনো বেআইনি কাজ হবে না, আমি সবকিছু দেখতেছি, এরকম কথা দিছিল। কিন্তু উনি কি দায়িত্ব নিছিল এই দেশের? উনি কি দেশ চালাইছে এই 4 দিন, নাকি মহামান্য রাষ্ট্রপতি চালাইছে? কে দেশ চালাইছে? সত্যিকার কথা কি জানেন? ওই 4 দিন বাংলাদেশের জনগণ দেশ চালাইছে। বাংলাদেশের জনগণ ছিল ওই সিংহাসনে, ওই প্রধানমন্ত্রীর গদিতে, সবাই মিলে এক চেয়ারে বসছিল। এই 4 দিন বাংলাদেশের জনগণ ছিল প্রধানমন্ত্রী। 8 তারিখে ইউনূস স্যার আসছে, তারপরে ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, এর আগে বাংলাদেশের জনগণ। তার মানে এই যে 4 দিনে সরকার ছিল না, এই 4 দিনে যা কিছু ঘটছে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কি ভয়াবহ অবস্থা গেছে আপনারা জানেন। এর দায়িত্ব কার? এর দায়িত্ব তো এই জনগণের। এই জনগণের মাথায় এসে এই দায়িত্ব পড়বে। এই জনগণ থেকে পয়সা নিয়ে যাকে ইচ্ছা তাকেই ঝুলিয়ে দেওয়া হবে ভবিষ্যতে। আজ থেকে 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এটা হবেই এই দেশে। তার মানে জনগণ আপনারা সচেতন হন। আমরা ছিলাম এই দেশের মালিক 4 দিন, আমরাই ছিলাম প্রধান উপদেষ্টা, আমরাই ছিলাম প্রধানমন্ত্রী। আমাদের কাছ থেকে হ্যাঁ না ভোট নিতে হবে এই নির্বাচনের আগে। এর আগে কোনো নির্বাচন হইতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানের বৈধতা এবং
সংবিধানে যদি জায়গা না পায়, নির্বাচন হইতে পারে না, আমরা হইতে দেব না। জনগণ আমাদের কাছ থেকে ভোট নিতে হবে, হ্যাঁ না ভোট দিয়ে আমরা জানাবো। কারণ ওই 4 দিন আমরা ছিলাম এই দেশের মালিক, আর এমনি তো সংবিধানে বলা আছে জনগণই এই দেশের মালিক। বারবার এই বাণীটা শোনানো হয়, তাহলে জনগণের হ্যাঁ না ভোট না নিয়ে কোনো নির্বাচন হবে না, এটা মাথায় রাখেন। দর্শক, অত্যন্ত আলোচিত এবং সমালোচিত একটি নাম মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। তো সেই গিয়াসউদ্দিন তাহেরিকে হন্য হয়ে খুঁজছে পুলিশ, কিন্তু পাচ্ছে না, এবং এই তাহেরি গ্রেপ্তার এড়ানোর ভয়ে তিনি নিজেও পালিয়ে রয়েছেন। আমরা যারা বাংলাদেশের ওয়াজ মাহফিল সম্পর্কে খবর রাখি বা না রাখি, আমরা সবাই তাহেরিকে চিনি, কারণ তিনি ওয়াজ মাহফিলের সঙ্গে যে গান বাজনা এবং হাস্যরসাত্মক কথাবার্তা এবং জিকির, এটা তিনি অ্যাড করার অন্যতম। আমরা এর আগে জানতাম না। আমরা কিছুদিন আগে একটা জিকির শুনেছি, আহিম হ্যাঁ আহিম হা, এরকম জিকির করতেছেন। এখন এই হিম হ্যাঁ এবং হিমহার অর্থ কি আমরা জানি না, কিন্তু শুনতে ভালো লাগে আর কি। তো এখানে RTV নিউজ যে আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরির নামে ব্রাহ্মণবাড়িয়া একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভুইয়া বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন। মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি সহ মামলায় 16 জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি আরও 50 থেকে 60 জন। ইতিমধ্যেই পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে ফেলেছে। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর এবং জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ নাইমুদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর এবং আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরিকে 4 নম্বর আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে গত 6 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে বিজয়নগর থানাধীন ডাকবাংলা মোড়ে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যশনে জলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ, মাননিক এবং আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে যে ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। এই মামলায় 25 সেপ্টেম্বর ভোরে পুলিশ উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন চাক্কু এবং ইসাপুর গ্রামের মোহাম্মদ হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বিজয়নগর থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন যে হেফাজতের করা মামলায় 2 আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গিয়াসউদ্দিন আল তাহেরি সহ অন্য আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তাহলে গিয়াসউদ্দিন আল তাহেরি পালিয়েছেন, কিন্তু হয়তো গ্রেপ্তার হবেন, পালিয়ে কই থাকবেন। কিন্তু এই যে হেফাজত ইসলামের করা মামলায় গিয়াসউদ্দিন আল তাহেরিকে পুলিশ খুঁজছে, এই বিষয়টা দর্শক আপনারা কীভাবে দেখছেন? গিয়াসউদ্দিন আল তাহেরি তিনি খুবই আলোচিত এবং বিতর্কিত একজন ইসলামী বক্তা, এবং আওয়ামী লীগের আমলে যখন ইসলামী বক্তারা খুবই কোণঠাসা হয়ে গিয়েছেন, যখন মিজানুর রহমান আজাহারি দেশ ছেড়ে চলে গিয়েছেন চাপে পড়ে, আজাহারির একটা মাহফিলে লাখ লাখ লোক হয়, এটা আওয়ামী লীগ ভালোভাবে নেয়নি। এবং আহমদুল্লাহকে অনেক থ্রেট দেওয়া হয়েছে, যেটা আহমদুল্লাহ নিজে স্বীকার করেছেন। একজন ডিজিএফের একজন লোক তিনি আহমদুল্লাহকে ফোন করে বলেন, অথবা ডিবির, যে আমি কিন্তু আমার এই হাতে জীবনে বহু হুজুর পিটাইছি, তো এরকম বলে আর কি, মানে থ্রেট দেয়। তো সেই জায়গায় আমরা দেখেছি যে অনেক আলেম জেলে পচে মরেছেন, তারা হাসিনা পালিয়ে যাওয়ার পরে মুক্তি পেয়েছেন শুধু বক্তব্য দেওয়ার কারণে, বিভিন্নভাবে সরকারের সমালোচনা বা করে ওয়াজ মাহফিল করার কারণে। কিন্তু সেখানেও দেখেছি যে গিয়াসউদ্দিন আল তাহেরি তিনি একদম মানে নিরবিচ্ছিন্নভাবে একদম নিরাপদে তিনি যেখানে না সেখানে ওয়াজ করেছেন, মাহফিল করেছেন, তিনি শামীম ওসমানের প্রশংসা করেছেন, তিনি আওয়ামী লীগের লোকদের প্রশংসা করেছেন, এবং তিনি সব জায়গায় খুব সুন্দরভাবে বক্তব্য দিতেন, কেউ তার কোনো কাজে বাধা দিত না, এবং তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের কাছ থেকে সহযোগিতাও পেয়েছেন। তো সেই গিয়াসউদ্দিন আল তাহেরি তিনি একবার শায়খ আহমদুল্লাহকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছিলেন। একবার আপনার হঠাৎ করে আহমদুল্লাহ খেপে গিয়েছিলেন, এই খেপে যাওয়া নিয়ে মুসলিম সমাজে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। এই তো সমস্যাটা হচ্ছে কি, যে শায়খ আহমদুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন যে নবুয়তের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন, কারণ তিনি তো নবুয়ত প্রাপ্ত ছিলেন 40 বছর বয়সে, তার আগে তিনি কি মুসলিম ছিলেন নাকি ছিলেন? তখন শায়খ আহমদুল্লাহ বলেন যে যদি মনে করেন তিনি কোনো ধর্ম অনুসরণই করতেন না, নাউজুবিল্লাহ বলেন, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন 40 বছর বয়সে, তাহলে 40 বছর বয়সের আগ পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? জবাবে তিনি বলেন যে উনি ধর্ম অনুসরণ করতেন। যদি আপনি মনে করেন যে উনি ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ বলেন। তো আমি তো ইসলামিক স্কলার না দর্শক, আমি জানি না এখানে ভুল কি শুদ্ধ কি, বাট শায়খ আহমদুল্লাহর এই বক্তব্যের জবাবে তাহেরি দাবি করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের যখন কোনো অস্তিত্ব ছিল না এবং কোনো কিছু ছিল না, তখনও আমি নবী হিসেবে ছিলাম, আর আপনি বলেছেন 40 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন অস্বীকার করেছেন এবং নিজে নিজে মন গড়া হাদিস বানিয়ে নবীর ব্যাপারে মিথ্যা বলে তাকে বলবো আপনি তওবা করে ফিরে আসুন। এবং 4 বছর আগে তাহেরির আলোচিত গান আল্লাহর ধন রাসূলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হইয়া, এমন গান গাওয়াতে শায়খ আহমদুল্লাহ বলেছিলেন যে গিয়াসউদ্দিন আল তাহেরি গানে গানে এখানে যে কথাগুলো বলেছিলেন, কথাগুলো যদি একজন ইমানদার মানুষও বলেন এবং বিশ্বাস করেন, তাহলে সেই মানুষটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে তাহেরির মতো গান গাইলে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তো তাহেরিকে নিয়ে শায়খ আহমদুল্লাহর এই বক্তব্য কি কারণে কি মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি শায়খ আহমদুল্লাহকে টার্গেট করেছেন নাকি অন্য কিছু? দর্শক, ইসলাম শান্তির ধর্ম, এখানে দ্বিমত করার সামান্যতম সুযোগ নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই শায়খ আহমদুল্লাহ এবং এই গিয়াসউদ্দিন আল তাহেরি তাদের নিজ ধর্মের ভিতরেই কেন এত তর্ক বিতর্ক, এবং বিভিন্ন সময় এই মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি বিভিন্ন ইসলামী বক্তার সমালোচনা করেছেন। তো এখন কে ভালো কে খারাপ দর্শক সেটা আপনাদের বিষয়। আমি ইসলাম বিষয়ে আমি স্কলার না, আমি ওই মানে
ধর্মকর্মকাণ্ড যতটুকু প্রয়োজন হয় আমি অতটুকুই জানি, এর বেশি কিছু জানি না। তো এই শায়েখ আহমদুল্লাহ বা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি এদের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু হেফাজত ইসলামের একটি মামলায় গিয়াসউদ্দিন আল তাহেরি তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং আমি মনে করি যে তাকে পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ, এমন সংবাদই দিয়েছে বাংলাদেশের একটি চ্যানেল RTV। তো আমরাও দেখি আসলে কি হয়। এবং দর্শক, রাজনীতিতে আরেক দিক থেকে তোলপাড় শুরু হয়ে গেছে। আসলে ডাকসু নির্বাচন আমাদের পুরো রাজনীতিকে নাড়াচাড়া দিয়ে তছনছ করে দিয়েছে, হিসাব নিকাশ পাল্টে গেছে। যেই বিএনপি যারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না, নির্বাচন বয়কট করার কথা বলছে, তাদেরকে কত হুমকি ধামকি ষড়যন্ত্রের কথা বলছে, তাই না? যেমন সালাউদ্দিন আহমেদ 26 আগস্টের পত্রিকায় এসেছে তার বক্তব্য, যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে। এখন বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন বয়কট করছে এবং বয়কটের হুমকি দিচ্ছে। যেমন আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাকসুতে তারা বয়কট করেছে, মজা না? এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলছে যে বয়কট করব, মানে অংশগ্রহণ করবো কিনা ভেবে দেখবে। এর অর্থ হচ্ছে অংশগ্রহণ নাও করতে পারি। আসলে হিসাব তো ক্লিয়ার যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, এমনকি কোনো বড় কলেজে ছাত্রদল জিততে পারবে না, সম্ভব নয়। জনগণ এই চান্দাবাজদের বর্জন করা শুরু করেছে। এই জায়গায় কারচুপির অভিযোগ তোলা, পিছু হটা, নির্বাচন বর্জন করা, এইসব নাটক করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। কেমন লাগলো এখন দেখেন, যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে। আসলে এই যে ছাত্রদল জাকসুতে নির্বাচন বয়কট করলো, তারা মাইনাস হয়ে গেছে। জাকসুর আমি যখন কথা বলছি তখন পর্যন্ত জাকসুর ফলাফল পাইনি, কিন্তু জাকসু ঠিকই হয়েছে, হবে, ভিপিজিএস দায়িত্ব নিবে, কিন্তু ছাত্রদল মাইনাস হয়ে গেল। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম ভূমিধস পরাজয় হবে, কোনো কম্পিটিশনই আসতে পারবে না। স্বতন্ত্র কিংবা এই বাক্সাস বিভিন্ন জায়গায় কম্পিটিশন আসবে, যেমন জাহাঙ্গীরনগরে বাক্সাস ভালো করবে বলে আমরা ধারণা করছি, কিন্তু ছাত্রদল কোনো লাইনেই নেই। এই কারণে এই জাকসু দেখেছে যে আসলে তাদের যে হাইপ ছিল ওটা মিথ্যা, ফাঁকা বেলুন। তাদের হাইপ শুধু টেম্পো স্ট্যান্ডে, আর টেম্পো স্ট্যান্ডে গেলে ভোট কমে। পাবলিক টয়লেটের ইজারা নেওয়া যায় কিন্তু ভোট পাওয়া যায় না, এতে মানুষ বিরক্ত হয়। যার ফলে সালাউদ্দিন আহমেদ কি বলেছেন জানেন? আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যারা এখন না জানেন, এটা মিডিয়াগুলো তো এখন বিএনপির দখলে। এ কারণে বিএনপির জন্য নেতিবাচক খবর মিডিয়াগুলো প্রচার করতে পারে না, যতটুকু হয় সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের সব মিডিয়া, গুরুত্বপূর্ণ সব মিডিয়া বিএনপির দখলে এবং বিএনপির কোলে উঠে বসে আছে। এমনকি বিএনপির চান্দাবাজে রিপোর্ট করলে সাংবাদিকের চাকরি চলে যায়। সত্য রিপোর্ট ওইটা করেও চাকরি চলে গেছে। মিডিয়াগুলো বিএনপি একদম সেই ফেসিবাদী আমলের মতো করে রেখেছে, বিএনপির বাইরে রিপোর্ট করা যাবে না। বাংলা ভীষণ ওই ইশরাক যেভাবে বলে দেয় ওইভাবে কি মিথ্যাচার গুলো বলে, আসিফ মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচার, তার বাবার বিরুদ্ধে মিথ্যাচার। এই হচ্ছে বাংলাদেশের মিডিয়া। এই কারণে আপনার বাস্তবতা জানতে পারছেন না। সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমি তার বক্তব্যের মূল জিস্ট পয়েন্টটা বলছি, কয়েকটা শব্দ, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে তো ঐক্যমতে পৌঁছানো যায়নি, এই কারণে শঙ্কা রয়েছে। এটা সালাউদ্দিন বলেছেন। এর অর্থ কি? ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বিএনপি সরে আসার ইঙ্গিত। আমরা যে যুক্তি দিয়েছিলাম ওই যুক্তি কি যুক্তি? ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার প্রধান কন্ডিশন হচ্ছে ঐক্যমত হওয়া। আর ঐক্যমত বিটুইন হোম? ঐক্যমত অ্যামংস হোম? বিএনপি, জামাত, এনসিপি, এই তিন গ্রুপের মধ্যে ঐক্যমত হলে সব গ্রুপ চলে আসে। তো সেখানে বিএনপি জামাতের মধ্যে মোটেও ফেব্রুয়ারি নির্বাচনে ঐক্য নেই। আর বিএনপি জামাতের মধ্যে ঐক্য নাই মানে টোটাল রাজনীতি বিভক্ত। আপনি শুধু বিএনপিকে নিয়ে, আর বিএনপির সাথে লেবার পার্টি আছে আমাদের ইরান ভাই, গণঅধিকার পরিষদ নাই, আপনি এদের নিয়ে নির্বাচন করবেন? আর বাস্তবতাটা দেখেন না কি হবে তাহলে? যে ছাত্রদল জাকসুতে ভোট বর্জন করার পর ভোটারদের উপস্থিতি বেড়ে গেছে, রাতেও ভোট নিতে হয়েছে, অথচ ছাত্রদল বর্জন করেছে। এর মানে বর্জনের পর জনগণ, শিক্ষার্থীরা আরো বেশি সিদ্ধান্ত নিয়েছে, না ভোট দিতেই হবে, যেতেই হবে ভোট দিতে। এইটা হচ্ছে বাস্তবতা। দর্শক, এই জায়গায় কি কারে নিয়ে নির্বাচন করবে, কিভাবে নির্বাচন করবে? হাউ ইজ ইট পসিবল? কোনো পসিবিলিটি তো নাই। তো দর্শক, সালাউদ্দিন টের পেয়েছেন যে এইভাবে হবে না। আবার ডাকসু নির্বাচনে শিবিরে বিজয়ের পর ডক্টর ইউনূস সরকার নড়েচড়ে বসেছে যে না, এই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয়ী, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো সংস্কার চায়, তারা বিএনপির মতো ফাঁক করে নির্বাচন সংস্কার বিরোধী না। মানে এই জাতি এখন সংস্কারমুখী, সংস্কার প্রত্যাশী, অতএব এই সংস্কার ছাড়া ইউনূস পার পাবে না মনে হয়। যার ফলে বিএনপি এখন ইঙ্গিত দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে তো ঐক্যমত হয়নি, ঐক্যমত ছাড়া কিভাবে হবে। এর মানে বিএনপি এখন সময় নিতে চাইবে, যে বিএনপি চাঁদাবাজদের দমন করার একটা উদ্যোগ নিতে পারে। তারেক রহমান দেশে এসে জনগণের কাছে যে জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করতে পারে। যখন দেখবে যে অবস্থা ভালো, তখন নির্বাচনে যাওয়ার একটা চেষ্টা করতে পারে। এর মানে নির্বাচন ডিলে হোক, দেরিতে হোক, এটা বিএনপি এখন চাচ্ছে। সরাসরি বলে না, কিন্তু ইঙ্গিত দিচ্ছে। ওই যে কথাটা বললাম যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন বিষয়ে তো ঐক্যমত হয়নি, শঙ্কা রয়েছে, এটাই হচ্ছে ইঙ্গিত যে বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। সামনে দেখবেন যে নির্বাচনের সময় আসেনি, এই পরিবেশে নির্বাচন হবে না। জামাত শিবিরের কথাই বলবে যে এরাই তো কারচুপি করছে, যদি এটা পাগলও বিশ্বাস করবে না, কুত্তা ভাদ্র মাসে কুত্তাও বিশ্বাস করবে না, কিন্তু বলবে মূল ধান্দা ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে আসা। কারণ তাদের পায়ের তলায় মাটি নেই, তাদের রাজনীতি নতুনভাবে ঢেলে সাজাতে হবে, নইলে জয় বাংলা হয়ে যাবে। আসলে জামাত এটা নিয়ে চমৎকার রাজনীতি করছে এবং করবে।
যারা অতীতে প্রতিনিয়ত নির্বাচনের দাবি করতেন তারা এখন নির্বাচন বয়কট শুরু করেছেন। এটা এক ধরনের দ্বিচারিতা। মাওলানা আব্দুল হালিম, চমৎকার না? মজার কথা না? জামাত খোঁচা একদম টাইমলি দিয়ে দিয়েছে। এবং জাকসুতে ছাত্রদল নির্বাচন বর্জন করা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনে অংশগ্রহণ না করার ইঙ্গিত দেওয়া, এগুলোতে এই খোঁচা খাচ্ছে। আর সালাউদ্দিন যে কথা বলেছেন এটা যদি হালিম সাহেব জানতেন তাহলে তো আরো জোরালো ভাবে বলতেন। তো মাওলানা আব্দুল হালিমরা আমার বক্তব্য তো শোনেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, সালাউদ্দিন আহমেদ কিন্তু ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে ঐক্যমত হয়নি, ওইটাই ইঙ্গিত যে আরো দেরিতে করেন, সামনে আরো বিভিন্নভাবে বলবে, আপনারা টাইমলি পলিটিক্সে করেন। তো মাওলানা আব্দুল হালিমের বক্তব্যটা অসাধারণ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।